এরপর আর মনে হয় রেকর্ডিং অন করা হয় নাই। আচ্ছা, তো এখন দেখেন যেই জায়গাটা থেকে হচ্ছে আমরা ছিলাম সেই জায়গাটায় হচ্ছে আবার আমরা ব্যাক করি, সমস্যা নাই। অনেকই আছে, রিসোর্স আছে, আমি দিয়ে দিব। ঠিক আছে, আমি দিয়ে দিব, সেটা হচ্ছে সমস্যা নাই। এখন দেখেন মিডল অফ দ্য ফানেলের কথা যদি আমরা চিন্তা করি, মিডল অফ দ্য ফানেলে এখানে কি কি আছে? মিডল অফ দ্য ফানেলে কিন্তু এখানে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজটা করতে হয়, সেটা হচ্ছে আমাকে আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে খুব ভালোভাবে জানাতে হয়। এখন একটা বিষয় যদি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বা আমি যদি একটা বিষয় সম্পর্কে জানতে চাই যে মিডল অফ দ্য ফানেলে আমি তোমার প্রোডাক্ট সম্পর্কে জানাবো, ঠিক আছে, ঠিকই তার সাথে সাথে যদি আমি আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে এডুকেট করতে পারি বা তাদেরকে আমার প্রোডাক্টের যে বেনিফিটগুলো আছে সেগুলো যদি তাদেরকে আমি তুলে ধরতে পারি, তাহলে কেমন হয়? তখন কিন্তু দেখবেন যে মানুষ আপনাকে বেশি বেশি হচ্ছে প্রায়োরিটি দেওয়া স্টার্ট করবে। এই জিনিসটা কি জানেন? আমি আপনাদেরকে এভাবে বুঝাই, যেমন দেখেন ইউআই ল্যাবে দেখবেন অনেক সময় আমরা নর্মাল শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি, তাই না? তো এই জিনিসগুলো দেওয়ার পেছনে রিজনটা কি? দেখেন, যখন মানুষকে আপনি ফ্রিতে কোনো কিছু শিখাবেন, ফ্রিতে কোনো এডুকেশন দিবেন, তখন মানুষ আপনার সাথে বেশি হচ্ছে কানেক্টেড থাকবে। আর বর্তমান সময়ে এডুকেশনের উপর কোনো ইন্ডাস্ট্রি নাই। আপনি যত বেশি এডুকেশন মানুষকে দিতে পারবেন, তত বেশি হচ্ছে মানুষ আপনার সাথে কানেক্টেড থাকবে, তত বেশি মানুষ আপনার সাথে হচ্ছে এঙ্গেজ থাকবে। এ বিষয়টা কি জানেন সবাই? যে আমাদের এডুকেশনের এখানে কোনো বিকল্প নাই। আপনি যতই যা করেন না কেন, এডুকেশনটা কিন্তু মাস্ট হচ্ছে আপনার এখানে লাগবে। সো আপনি এরকম করতে পারেন, আমি আপনাদেরকে একটা ধারণা দিই। ধরেন আপনি এখানে হচ্ছে করতেছেন, টি শার্ট সেল করতেছেন, তাহলে আপনি মানুষকে শিখান যে টি শার্ট বেসিক্যালি কিভাবে করতে হয়, টি শার্টের ফ্যাব্রিক্স গুলো কোনগুলো নিলে ভালো হয়, কোন টি শার্ট গুলো ভালো। এই জিনিসগুলো যদি আপনি মানুষকে শিখান তাহলে কেমন হয় বলেন তো? যদি আপনি মানুষকে কোনো কিছু শিখান যেটা আসলেই হচ্ছে বেনিফিশিয়াল, তাহলে কেমন হয়? মানুষকে শিখালে কি মানুষ আপনার প্রতি একটা ট্রাস্টের জায়গা চলে আসবে না? যে কি ব্যাপার, এখানে এই লোক যদি আমাকে শিখাতে পারে যে কোন ফ্যাব্রিক্সের টি শার্ট ভালো, তাহলে এই লোক কি আমাকে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিবে না? এই লোক কি তখন আমাকে কি একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিবে না বলেন তো? তখন কিন্তু তার ভিতরে এই জিনিসটা চলে আসবে যে উনি আমাকে ভালো কিছু দিচ্ছে, তার মানে ওনার প্রোডাক্টের কোয়ালিটিও ভালো হবে। সো আমরা চেষ্টা করব যে মানুষকে বেনিফিট দেওয়ার, আমরা চেষ্টা করব মানুষকে এক্সট্রা কোনো কিছু দেওয়ার, যে এই যে আমি এক্সট্রা কোনো কিছু তাকে দিচ্ছি, এর ফলে কি হচ্ছে, সে আমার প্রতি বিলিফটা বাড়াচ্ছে, সে আমার প্রতি ট্রাস্ট ফ্লোটা বাড়াচ্ছে। যখন একটা মানুষ আপনাকে পরিপূর্ণভাবে ট্রাস্ট করবে, দেখবেন সেইটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। বিলিভ মি, এই ট্রাস্টের যে বিষয়টা আছে এইটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তাহলে আমরা এখন কি শিখলাম? যে আমরা হচ্ছে মিডল অফ দ্য ফানেলে এই জিনিসগুলো করব। এরপরে দেখেন এখানে কি লেখা, প্রোডাক্ট অর সার্ভিস ফোকাস কন্টেন্ট। সো আমি এখানে যত কন্টেন্টই দেই না কেন, আমার সবকিছুর মূল উদ্দেশ্য কি থাকবে বলেন তো? আমার প্রোডাক্ট কিন্তু, তাই না? তাকে আমি হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে জানাবো, প্রোডাক্ট সম্পর্কে জানিয়ে হচ্ছে তাকে বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এই জায়গাটায় কিন্তু আমাদের 100% হচ্ছে মানে নিজেদের স্ট্রং থাকতে হবে। ঠিক আছে, এই জায়গাটায় আমাদের স্ট্রং থাকতে হবে। এরপরে দেখেন আমরা একটু এখানে চলে যাই আমাদের লাস্ট ফানেলিং পার্টে। ঠিক আছে, আমরা আমাদের লাস্ট ফানেলিং পার্টে চলে যাই। এখন একটা দুটো বিষয় হচ্ছে আমি আপনাদের সাথে একটু জিজ্ঞাসাও করি, আমি আপনাদের সাথে শেয়ারও করি। ঠিক আছে, বটম অফ দ্য ফানেলে আমাদের মূল টার্গেটটা কি থাকবে? সবাই একটু বলেন তো, মূল টার্গেটটা কি থাকবে? এখানে কি আমাদের সম্পূর্ণ 100% টার্গেট কি সেলস ওরিয়েন্টেড হবে না? এখানে আমাদের কি অন্য কোনো কিছু ভাবার চিন্তা আছে, বা এখানে অন্য কিছু ভাবার কি আমাদের কোনো সুযোগ আছে বলেন তো? কারো কাছে কি সেই সুযোগটা আছে যে আমি সেলস করব না এই জায়গাটাতে? এরকম কি কোনো সুযোগ আছে আমাদের কাছে?
এখানে আমাদের মূল ফোকাসটা কোনটার উপর থাকবে? এখানে কিন্তু আমাদের মূল ফোকাসটা থাকবেই হচ্ছে আমাদের কিসের উপরে? মূল ফোকাসটা থাকবেই হচ্ছে শুধুমাত্র আমাদের সেলসের উপরে। সো আমি যদি আপনাদেরকে কন্টেন্টটা দেখাই এখান থেকে, তাহলে মনে হয় আরেকটু ভালো বুঝবেন। দেখেন, বটম অফ দ্য ফানেলে এখানে আমি লিড রেখেছি আর হচ্ছে সেলস রেখেছি। এখানে আমরা অ্যাপ প্রমোশন রাখি নাই। এটাকে আমি ডিলিটই করে দিই। এটা লাগবে না। ঠিক আছে? লিড আর সেলস থাকবে। এখন দেখেন এই যে বটম অফ দ্য ফানেলে এখানে আমি কি করতেছি? লিড করতেছি, সেলস করতেছি। দুটোই কি আমার সেলসের সাথে জড়িত না? দুটো জিনিসই কি আমাকে সেলসে হেল্প করবে না? এই দুটো জিনিসই কিন্তু আমাকে হচ্ছে সেলসে হেল্প করবে। সো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারতেছি যে আমার এখানে সেলসে অনেক বা একটা ভালো বা হিউজ অ্যামাউন্ট অফ কিন্তু হেল্প আমি এখান থেকে পাবো। ঠিক আছে? এরপরে দেখেন, টু সেল প্রোডাক্ট সার্ভিসেস অর গেট লিডস। এইখানে আমাদের মূল ফোকাসই হচ্ছে ভাই আমি প্রোডাক্ট সেল করব, না হয় হচ্ছে আমি আমার পোটেনশিয়াল ক্লায়েন্টের লিড বের করব, শেষ। ঠিক আছে? হয় আমি এখানে প্রোডাক্ট সেল করব, না হলে হচ্ছে পোটেনশিয়াল ক্লায়েন্টের লিড বের করব। এর বেশি আর কোনো কিছুই হচ্ছে আমার এখানে নাই। এরপরে দেখেন এখানে কন্টেন্ট স্ট্র্যাটেজি তাহলে কিরকম হওয়া উচিত? চলেন একটু দেখে নিই যে আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি কেমন হবে। দেখেন এখানে আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজিটা এরকম হওয়া উচিত যে আমরা মানুষকে প্রাইস এবং হচ্ছে আমাদের প্রমোশনের উপর বেশি বেশি হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করব। ঠিক আছে? এখানে এই জায়গাটাই হচ্ছে আমাদের জন্য মেইন চ্যালেঞ্জের জায়গা বা মেইন একটা ফোকাস পয়েন্ট। আর দেখেন মানুষকে চেষ্টা করব আমরা কুপন দেওয়ার বা হচ্ছে মানুষকে আমরা অফার দেওয়ার চেষ্টা করব। আমি বলেছিলাম না যে আমি হচ্ছে একটা 50% বা 60% এর মতো হচ্ছে তাকে আমি একটা ডিসকাউন্ট দিব, মনে আছে সেলসে যে? তো এই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে। কেন করতে হবে? কারণ মানুষ কি চায় সেটা হচ্ছে আপনাকে প্রথমে বুঝতে হবে। মানুষ কি চায়? মানুষ চায় হচ্ছে যে আপনি তাকে কিছু এক্সট্রা দিবেন। সো মানুষ কখন এই বিষয়টাকে হচ্ছে পজিটিভলি নিবে? মানুষ তখনই এই বিষয়টাকে পজিটিভলি নিবে যখন হচ্ছে আপনি তাকে এক্সট্রা কোনো কিছু বেনিফিট এইখানে দিতে পারবেন। তো আপনি কখন দিতে পারবেন? আপনি তাদেরকে যখন ডিসকাউন্ট দিবেন। দেখেন অনেক সময় দেখা যায় না বাই ওয়ান গেট ওয়ান, এরকম অফার দেখেছেন সবাই? বাই ওয়ান গেট ওয়ান দেখেছেন না? অনেকে দেখার কথা। এখন কথা হচ্ছে এই যে বাই ওয়ান গেট ওয়ান যে অফারগুলো আছে, এগুলো আপনাদের কাছে কি মনে হয়? আসলে কি একটা কিনলে একটার সাথে ফ্রি হয়? ওরা কিন্তু হয় আপনাকে ওই যে প্রোডাক্টগুলো অনেকদিন ধরে পড়ে আছে সেগুলোর স্টক খালি করার জন্য দিচ্ছে, না হলে ওই দুটোর প্রাইস এরকমই হবে। একটার প্রাইস রাখছে 500 টাকা, তার সাথে সাথে হচ্ছে আরেকটা ফ্রি দিয়ে দিতেছে। কিন্তু দেখবেন দিন শেষে দুটোই কিন্তু এক, বা দুটোর প্রাইসিং কিন্তু এখানে এক হচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় যে প্রবলেম ক্রিয়েট করে বা একটু প্রবলেমেটিক হচ্ছে হয়ে যায়। তো আমরা আশা করি যে এখান থেকে এই কন্টেন্টের এই অবজেক্টিভ গুলো জানলাম, প্লাস হচ্ছে আমরা এখানে এই জিনিসগুলো সম্পর্কেও জানলাম। এখন চলেন আমরা লাস্ট আরেকটা ফানেল সম্পর্কে জানি, সেটা হচ্ছে এইডা ফানেল। চলেন উম, এই যে দেখেন আমরা এইডা ফানেলে হচ্ছে চলে আসলাম। এখন এইডা ফানেলেও দেখেন প্রথমে কি আছে, এখানে অ্যাওয়ারনেস আছে, তারপরে এখানে কি আছে, এখানে হচ্ছে ইন্টারেস্ট আছে, এরপর এখানে কি আছে, এরপর হচ্ছে এখানে ডিজায়ার অ্যাকশন আছে। এখন অ্যাওয়ারনেস পার্ট আমরা বুঝতেছি যে সবার আগে হচ্ছে আমি মানুষকে জানাবো। মানুষকে যখন জানাবো, মানুষকে জানানোর পর সাপোজ 10 লক্ষ মানুষকে জানালাম, তো এইখান থেকে দেখা যাবে 5 লক্ষ মানুষ ইন্টারেস্ট ফিল করবে আপনার প্রোডাক্টের উপর। যখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, দেন দেখা যাবে আপনার 5 লক্ষ মানুষ সাপোজ আপনার প্রোডাক্টের উপর ইন্টারেস্ট ফিল করতেছে। তো এই যে এখানে 5 লক্ষ মানুষ ইন্টারেস্ট ফিল করলো, এরপরে দেখা গেল
যে এখান থেকে 2 লক্ষ মানুষ চিন্তা করতেছে যে অ্যাকচুয়ালি কি আমি এই প্রোডাক্টটা কিনবো নাকি কিনবো না। ডিজায়ারের পার্টটা বেসিক্যালি হচ্ছে কনফিউশনের জায়গা, যেইখানে হচ্ছে আপনার যে অডিয়েন্স গুলো আছে তারা কনফিউজড থাকবে যে আমি কি প্রোডাক্টটা পারচেস করব নাকি আমি প্রোডাক্টটা হচ্ছে পারচেস করব না। এরপরে যে দেখেন এইখানে অ্যাকশন পার্ট চলে আসছে, মানে সেলস পার্ট, মানে বটম অফ দ্য ফানেল। এখানে আমরা শুধুমাত্র হচ্ছে কনভার্সনের কথা চিন্তা করব, বা এখানে হচ্ছে আমরা সেলসের কথা চিন্তা করব। ঠিক আছে, এর বাইরে কিন্তু এখানে আর কোনো অপশন নাই। এখানে আমরা বেসিক্যালি এইগুলো নিয়ে হচ্ছে কাজকর্ম করব। সো দেখেন, এইটা ফানেল বা টপ অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, ঠিক আছে, এই জিনিসগুলো বা মিডল অফ দ্য ফানেল, এইগুলো কিন্তু সবই এক। সো আমি এই শীটটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব, সমস্যা নাই। ঠিক আছে, এই একটা শীট দেখলে আশা করি যে আপনারা এই যে এই টফুমুফু বহু সম্পর্কেও জানতে পারবেন, এটা সম্পর্কেও ইজিলি বুঝে যাবেন। কন্টেন্ট স্ট্র্যাটেজিও এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে হচ্ছে দিয়ে দিলাম। তাহলে চলেন আমরা আমাদের ক্যাম্পেইনের দিকে আস্তে আস্তে হচ্ছে মুভ করি। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখন দেখেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমরা কি হয় এটা কিন্তু আমরা সবাই জানি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের সম্পর্কে আমাদের অডিয়েন্স গুলোকে জানানো, প্লাস হচ্ছে আমাদের একটা ব্র্যান্ডিং করা, তাই না? এই জায়গাটায় কিন্তু আমরা আমাদের ব্র্যান্ডিং এর উপর বেশি ফোকাস হব, বা ব্র্যান্ডিং এর উপর আমাদের বেশি ফোকাসড হওয়া উচিত। ঠিক আছে, তো এখন দেখেন আমরা আমাদের এই জায়গাটায় চলে আসি। যখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সাপোজ সিলেক্ট করেছেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেক্ট করার পরে আপনি একটু স্ক্রল ডাউন করবেন, করে যখন এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন, এটা এরকম থাকবে, এটাকে হচ্ছে উপরের দিকে উঠিয়ে দিবেন। দেখেন ক্যাম্পেইনের আপনার এখানে 3টা পার্ট আছে। আমরা যে ফেসবুক অ্যাডস করব না, সেটার হচ্ছে 3টা পার্ট এখানে দেওয়া আছে। সেগুলো কি কি চলেন আমরা হচ্ছে একে একে বিস্তারিত জানতে থাকি। প্রথমে দেখেন ক্যাম্পেইন পার্ট বা ক্যাম্পেইন লেভেল বলতে পারেন এটাকে। এইখানে কি হয়, এইখানে হচ্ছে আপনি আপনার অবজেক্টিভ সিলেক্ট করবেন, আর হচ্ছে আপনি এখানে আপনার অবজেক্টিভের সাথে হচ্ছে বাজেট অপটিমাইজ করবেন। ঠিক আছে, অবজেক্টিভ প্লাস হচ্ছে বাজেট অপটিমাইজেশন করতে হবে এই জায়গাটাতে। এরপরে দেখেন আমাদের দ্বিতীয় যে পার্টটা আছে সেটা হচ্ছে অ্যাড সেট। এখন অ্যাড সেটে এখানে কি হয়, অ্যাড সেটে এখানে বেসিক্যালি আপনার যে অ্যাড আছে, ঠিক আছে, অ্যাডের অডিয়েন্স, প্লেসমেন্ট, স্কেডিউল, স্পেন্ডিং, এই বিষয়গুলো বেসিক্যালি আপনাকে এখানে হচ্ছে দেখিয়ে দিতে হয়, বা আপনাকে এখানে হচ্ছে অ্যাড করে দিতে হয়। এরপরে দেখেন অ্যাড লেভেল। অ্যাড লেভেলে কি কি আছে, এইখানে শুধুমাত্র হচ্ছে আপনার ক্রিয়েটিভ অ্যাড করতে হবে। মানে আমরা ক্রিয়েটিভ বলতে কোনটাকে বুঝতেছি, আমাদের যে ক্যাপশন, ছবি, সেগুলোকেই কিন্তু আমাদের অ্যাডের ক্রিয়েটিভ বলা হয়। সো আমরা এখানে কি করব, আমরা শুধুমাত্র হচ্ছে আমাদের অ্যাডের ক্রিয়েটিভটা অ্যাড লেভেলে দিব। তো দেখেন আমরা কয়টা লেভেল সম্পর্কে জানলাম, 3টা। প্রথমটা কি ক্যাম্পেইন, দ্বিতীয়টা কি অ্যাড সেট, তৃতীয়টা কি অ্যাড লেভেল। প্রথমটায় কি কি হয়, প্রথমটায় হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ আর বাজেট, দ্বিতীয়টায় হচ্ছে অডিয়েন্স, প্লেসমেন্ট, স্কেডিউল, স্পেন্ডিং, তৃতীয়টায় হচ্ছে আমার অ্যাডের অল ক্রিয়েটিভ। ঠিক আছে, আমার অ্যাডের যত ক্রিয়েটিভ এখানে আছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনি এই জায়গাটায় কিন্তু অ্যাড করে দিতে পারেন। ক্লিয়ার এটা? যে এখন থেকে যদি আমি বলি ক্যাম্পেইন লেভেলে আছি, তাহলে কি সবাই বুঝতে পারবেন যে আমি কোথায় আছি? গ্রেট। তাহলে চলেন আমরা হচ্ছে এখানে চলে আসি। এখন দেখেন এই জায়গাটায় কিন্তু আমরা নাম দিব, ঠিক আছে? যেমন দেখেন এখানে আমি ইউআই ল্যাব দিলাম, এটাকেই কপি করি। এই জায়গাটাতে আপনারা হচ্ছে আপনাদের পেজের নামটা দিবেন। দেখেন আপনাদের তো ক্লায়েন্ট অনেক থাকবে, তাই না? যখন আপনি হচ্ছে মাল্টিপল এরকম বিজনেস করা স্টার্ট করে দিবেন, বা আপনি যখন ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, তখন কি আপনার একটা দুইটা ক্লায়েন্ট থাকবে? মোটেও না, এখানে কিন্তু আপনার ক্লায়েন্ট থাকবে মাল্টিপল ক্লায়েন্ট। সো যেহেতু আপনার এখানে মাল্টিপল ক্লায়েন্ট থাকবে, তাহলে একটা জিনিস আশা করি সবাই বুঝতেছেন যে আপনি যদি এখানে নামটা এক না দেন,
তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এই অ্যাডটাকে ফাইন্ড আউট করতে পারবেন না। আর এই নামটা থাকবে হচ্ছে আপনার পেজের উপরে। সাপোজ আপনি একটা পেজ নিয়ে কাজ করতেছেন ইউআই ল্যাব, তাহলে আপনার এখানে কি নাম দেওয়া উচিত? অবশ্যই ইউআই ল্যাব দেওয়া উচিত। এখানেও ইউআই ল্যাব দেওয়া উচিত, এই জায়গাটাতেও ইউআই ল্যাব দেওয়া উচিত। এরপরে দেখেন আমরা এখানে আমাদের সবকিছু ঠিক করে ফেলছি, আমরা এখন কন্টিনিউতে চলে যাব। দেখেন এইটা ছিল বা এইটা হচ্ছে আমাদের প্রথম ক্যাম্পেইন। আমরা যে ক্যাম্পেইন লেভেলে আছি, যে ক্যাম্পেইন, এইটার প্রথম ইন্টারফেস হচ্ছে এরকম। তাহলে চলেন আমরা একে একে দেখা শুরু করি। দেখেন এখানে ক্যাটেগরাইজ ইওর ক্যাম্পেইন আছে, আমরা এখান থেকে কোনো কিছু করব না। আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি নামক এখানে একটা অপশন আছে। দেখেন এখানে নাম আমরা আগের থেকেই সিলেক্ট করে রাখছি, সেক্ষেত্রে আমাদের নতুন করে করার কিছু নাই। এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি মনে আছে আমরা যখন এর আগের ক্লাসে দেখেছিলাম যে অ্যাডের পলিসি বা রেস্ট্রিকশনের একটা বিষয় ছিল না? তো ওই জিনিসটা যখন আমরা শিখেছিলাম তখন দেখেছিলাম না যে কিছু কিছু এরকম মানে অ্যাডভার্টাইজমেন্ট আছে যেটা হচ্ছে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি ইউজ করতে হয়। মনে আছে এই জিনিসটা? আমি বলেছিলাম যে আমি এটা নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের বুঝাই দিব যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি দিয়ে হচ্ছে আপনাকে কিছু কিছু ক্যাম্পেইন করতে হতে পারে। দেখছেন এইটাই কিন্তু হচ্ছে আপনার সেই স্পেশাল অ্যাড ক্যাটাগরি। দেখেন এই যে এখানে ক্যাটাগরি আছে, আমি যখন এই ক্যাটাগরিতে ক্লিক করলাম দেখেন এখানে 4টা হচ্ছে এরকম ক্যাটাগরি বের হয়েছে। সাপোজ আপনি আপনার ফেসবুকে এরকম কোনো ক্যাম্পেইন করতেছেন যেটা হচ্ছে ক্রেডিট কার্ড রিলেটেড, যেমন আপনি ক্রেডিট কার্ডের অফার দিচ্ছেন, আপনি ক্রেডিট কার্ডের উপর লোন দিচ্ছেন, আপনি লং টার্ম ফাইন্যান্সিং করছেন, ঠিক আছে? আপনি যদি ক্রেডিট কার্ড নিয়ে কোনো কিছু করে থাকেন তাহলে মনে করতে হবে যে যে আপনার এইখানে হচ্ছে 100% কি করতে হবে, এই ক্রেডিট অপশনটায় আপনাকে হচ্ছে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে হচ্ছে প্রপারলি কোনো কিছুই করতে পারবেন না, ঠিক আছে? কারণ দেখেন আপনি যদি ফেসবুককে এই জিনিসটা আগামভাবে না জানান, দেখেন এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি থাকার রিজন হচ্ছে একটাই, যে আপনি যদি ক্রেডিট রিলেটেড বা ক্রেডিট কার্ড রিলেটেড কোনো ক্যাম্পেইন করেন তাহলে ফেসবুককে এটা আগের থেকে জানায় দিবেন। তাহলে ওরা হচ্ছে ওইভাবেই আপনার ক্যাম্পেইনটাকে দেখবে আর রিজেক্ট হওয়ার চান্স কম থাকবে, ঠিক আছে? আর আপনি যদি অটোমেটিক্যালি ঠিক আছে আমি ক্রেডিট কার্ড নিয়ে কাজ করব কিন্তু আমি এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করব না, আমি ক্যাম্পেইনটা করে দিলাম, তাহলে কিন্তু অনেক বেশি চান্স থাকে যে আপনার এই ক্যাম্পেইনটা রিজেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? এরপরে দেখেন এমপ্লয়মেন্ট। সাপোজ আপনি একটা জব অফার দিতেছেন কাউরে, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন বা আপনি জব রিলেটেড কোনো কিছু পোস্ট করতেছেন বা ওগুলোর পোস্ট করতে পারবেন আপনি যদি ক্যাম্পেইন করেন, তাহলে কিন্তু ফেসবুক এই জিনিসটা এখন আর অ্যালাউ করে না, ঠিক আছে? ফেসবুক এখন কিন্তু এই জিনিসটা হচ্ছে অ্যালাউ করে না যে আপনি যে জব রিলেটেড কোনো পোস্ট দিবেন, জব রিলেটেড পোস্ট দিয়ে হচ্ছে দেন আপনি কি করতেছেন এখানে, আপনি তাদেরকে হচ্ছে ইন্টারভিউর জন্য ডাকতেছেন আর ডেকে হচ্ছে তাদেরকে জব দিচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু এখন এইভাবে আপনি করতে পারবেন না। সাপোজ আপনি জব রিলেভেন্ট কোনো পোস্ট ক্যাম্পেইন করতেছেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এখানে এমপ্লয়মেন্টটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এমপ্লয়মেন্টটা সিলেক্ট করে নিতে হবে, বুঝতে পেরেছেন? এরপরে দেখেন হাউজিং। যেমন আমরা সবাই একটা জিনিস হয়তোবা জানি যে রিয়েল এস্টেট বিজনেসে সব থেকে বেশি টাকা। রিয়েল এস্টেটের যদি ক্লায়েন্ট কেউ পান তাহলে দেখবেন তারা হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করবে। তারা হিউজ পরিমাণে একটা ইনভেস্টমেন্ট করবে। তো এখন কথা হলো যে হিউজ পরিমাণে যে ইনভেস্টমেন্টটা করবে সেটা কিসের উপর করে? রিয়েল এস্টেট এজেন্টদের ক্লায়েন্ট কাজগুলো কি কি থাকে? যেমন বাসা, সাপোজ হচ্ছে ফ্ল্যাট বিক্রি বা হচ্ছে এই যে হোম ইন্স্যুরেন্স, মর্গেজ লোন, এইরকম সাপোজ হাউজিং রিলেটেড যদি কোনো কিছু আপনি এখানে ক্যাম্পেইন করেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে এখান থেকে হাউজিংটা সিলেক্ট করতে হবে। যেমন কি রিয়েল এস্টেটের কোনো কাজ
বা হচ্ছে আপনি হাউজিং রিলেটেড কোনো লোন বা লং টাইম লোন, কোনো প্রকার মর্গেজ, এইরকম কোনো কিছু যদি কেউ করে থাকেন, 100% শিওর থাকেন যে এখান থেকে আপনার একটা রিজেক্ট হওয়ার পসিবিলিটি আছে, যদি না আপনি এখানে হাউজিংটা সিলেক্ট করেন। বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। আমরা কিন্তু এর আগের দিন দেখেছিলাম যে সোশ্যাল ইস্যু নিয়ে কি করা যায় না, কোনো মানে ক্যাম্পেইন করা যায় না। ইলেকশন পলিটিক্স দিয়ে কিন্তু ক্যাম্পেইনটা ফেসবুক পছন্দ করে না। এর আগে ক্লাস আমরা দেখেছিলাম না? এর আগে ক্লাস আমরা দেখেছিলাম না, মনে আছে সবার? এখন দেখেন এই ক্যাম্পেইনগুলো কিন্তু করা যায়, করা যে যায় না বিষয়টা তা না। এগুলো কিভাবে করা যায়? আপনি যদি কোনো সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলেন, ঠিক আছে? আপনি যদি কোনো সোশ্যাল রাইট নিয়ে কথা বলেন, বা আপনি যদি কোনো পলিটিক্যাল ফিগার হন যে হচ্ছে ক্যাম্পেইন রান করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে এই সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স এটা হচ্ছে সিলেক্ট করতে হবে। এখন একটা বিষয় দেখেন, বর্তমান সময়ে পলিটিশিয়ানরা কিন্তু হিউজ পরিমাণে ইনভেস্ট করে থাকে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, অ্যাড লাইব্রেরি। দেখেন, এই অ্যাড লাইব্রেরি হচ্ছে বেসিক্যালি এরকম একটা টুল যেখান থেকে আপনি আপনার কম্পিটিটরের মানে ক্যাম্পেইনগুলোকে হচ্ছে স্পাই করতে পারবেন এই জায়গা থেকে। ঠিক আছে? চলেন আমরা একটা কাজ করি। দেখেন আমি অ্যাড লাইব্রেরিতে চলে আসছি। অ্যাড লাইব্রেরিতে আসার পর আমরা কি করব? এখানে হচ্ছে বাংলাদেশ আছে। আমি এটাকে অল দিয়ে দেই। ক্যাটাগরি এখানে অল অ্যাড থাক। এরপরে হচ্ছে দেখেন আমি ডোনাল্ড ট্রাম্পের পেজটা লিখে সার্চ দিই। দেখেন তো এখানে কত হাজার অ্যাড অ্যাক্টিভলি চলতেছে। এখানে কত হাজার অ্যাড অ্যাক্টিভলি চলতেছে, 50,000 অ্যাড ও চালাচ্ছে এট এ টাইম। একটা অ্যাডে যদি $1 করেও খরচ হয়, তাহলে চিন্তা করেন তো প্রতিদিন ওর কত টাকা খরচ হচ্ছে। $50,000। বাংলাদেশি টাকা হিসাব করেন তো কত টাকা হয়। তো বুঝতে পারছেন ফেসবুক অ্যাডের কিন্তু এখানে চাহিদা অলওয়েজ আছে। দেখেন আমরা কিন্তু আমাদের কম্পিটিটরের যে অ্যাডগুলো আছে না, সেগুলোর এই যে অ্যাড কপি এখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে? আমরা কিন্তু এখান থেকেও হচ্ছে তাদের অ্যাডে ক্লিকও করতে পারবো। ক্লিক করে হচ্ছে তাদের অ্যাডগুলো সম্পর্কে মোটামুটি ভালো লেভেলের একটা রিসার্চ করতে পারবো। হ্যাঁ? মোটামুটি ভালো লেভেলের হচ্ছে একটা রিসার্চ করা কিন্তু এখান থেকে সম্ভব। দেখেন এখান থেকে যখন ক্লায়েন্টের এই যে আপনি কম্পিটিটরের অ্যাড কপিগুলো দেখবেন, ছবিগুলো দেখবেন, তখন কিন্তু আপনার মাথায় কি একটা আইডিয়া আসবে না? আপনার একটা আইডিয়া জেনারেট হবে না এখানে? বলেন তো? এই যে আপনার আইডিয়াটা এখানে যে জেনারেট হচ্ছে বা আইডিয়াটা জেনারেট হবে, এইটার ফলে কিন্তু আপনি এখানে বুঝতেই পারছেন যে আপনি কম্পিটিটরকে অ্যানালাইসিসও করতে পারবেন। সো আমরা এখন থেকে কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য কি করব? আমার যে কম্পিটিটর আছে সে যদি হয় বাংলাদেশী, ঠিক আছে? সাপোজ আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব, অল এড সিলেক্ট করব। এরপরে হচ্ছে যেমন ইউআই ল্যাবে লিখি। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ইউআই ল্যাবের কতগুলো ক্যাম্পেইন চলতেছে, এগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে। ঠিক আছে? সো প্রত্যেকটা বিষয় আপনারা এখান থেকে কিন্তু এভাবে দেখতে পারবেন। তারপরে চলেন এখানে আবার ব্যাক করি। এখানে আসার পর বাইং টাইপ, বাইং টাইপ কিন্তু এখানে অকশনই থাকবে। ঠিক আছে? রিজার্ভেশন এটা দেওয়ার দরকার নাই। বলেন তো বাইং টাইপ কেন অকশন থাকবে? আমাদের বাইং টাইপটা কিরকম হয় মনে আছে কারো? আমরা যে এর আগের ক্লাসে দেখেছিলাম যে ৩ জন অ্যাড, তারা হচ্ছে একজন ব্যক্তিকে টার্গেট করে, অকশনের মাধ্যমে বেসিক্যালি আসে। ক্লোথিং টাইপ না, আপনি হচ্ছে এখানে লিখতে হবে আপনার এক্সাক্ট পেজ লিখতে হবে, ক্লোথিং লিখলে তো আসবে না। মনে আছে আপনাদের সবার যে ৩ জন যে একজন মানুষকে টার্গেট করে অ্যাড করতেছিল, তো কার অ্যাডটা বেসিক্যালি দেখাবে, এখানে কি একটা অকশন হয়েছিল না? অকশনের মাধ্যমে কি আমাদের যে ফেসবুকের অ্যালগোরিদম আছে সে ক্যাম্পেইনগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে না, সেটাই কিন্তু এখানে আমরা অকশন হিসেবে রাখবো।
ঠিক আছে? আমরা এখানে অপশন রাখবো। এরপরে দেখেন এখানে ক্যাম্পেইনের অবজেক্টিভ আছে, এটা অ্যাজ ইউজুয়াল থাকবেই। এরপরে দেখেন শো মোর অপশনে যাব, দেন হচ্ছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। সো ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটটা যদি কেউ এখান থেকে অন করে দেন, তাহলে দেখেন আপনি এখানে ক্যাম্পেইনের স্পেন্ডিং একটা লিমিট দিতে পারবেন। $3 $4 এর বেশি হচ্ছে ও স্পেন্ড করবে না একটা রেজাল্টের জন্য। কিন্তু ফেসবুকে আপনার উচিত ফেসবুককে কোনোভাবেই এরকম লিমিটেশনের ভিতরে না রাখা। আপনি যদি ফেসবুককে লিমিটেশনের ভিতরে নিয়ে আসেন, বা আপনি যদি এভাবে তাকে লিমিটেশন পর্যায়ের ভিতর নিয়ে আসেন, তাহলে দেখবেন সে কিন্তু আপনাকে একটা ভালো রেজাল্ট দিবে না। সো আমরা যখন ক্যাম্পেইন করব, তখন বলেন তো আমাদের কি তাহলে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট দেওয়াটা ঠিক হবে? যেহেতু ফেসবুককে আপনি যত বেশি ফ্রি রাখবেন, ফেসবুক আপনাকে তত বেশি হচ্ছে ভালো ক্লায়েন্ট এনে দিবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এরপরে দেখেন এখানে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন বাজেট হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে ডেলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এখন ডেলি বাজেটটা কি? ডেলি বাজেটটা বেসিক্যালি হচ্ছে যেইখানে আপনি আপনার যে টাকাটা আছে, যেমন দেখেন এখানে আমি সাপোজ $5 দিলাম, মানে প্রত্যেক দিন আমার $5 করেই খরচ হবে। ঠিক আছে? প্রত্যেক দিন $5 করেই খরচ হবে। আর লাইফ টাইম বাজেটটা কি? যদি আমি লাইফ টাইম বাজেটের এখানে যাই, তাহলে দেখেন লাইফ টাইম বাজেট যদি আমি $200 দেই, তাহলে এই $200 আমি কয়েকদিনের ভিতরে খরচ করতে পারবো। যেমন আমি এখানে ক্লিক করি, এই যে দেখেন এখানে আমাদের স্কেডিউল দেওয়ার মানে সময় আছে, জায়গা আছে। সো ডিসেম্বর 14 থেকে জানুয়ারি 14, সাপোজ আমি 1 মাসের জন্য এই $200 খরচ করতে পারবো। এখন দেখেন আমি লাইফ টাইম বাজেট আর ডেলি বাজেট নিয়ে কিছু কথা বলি। লাইফ টাইম বাজেটে বেসিক্যালি কি হচ্ছে, ফেসবুকের অ্যালগোরিদম আপনার পটেনশিয়াল ক্লায়েন্টগুলোকে খুঁজবে, খুঁজে খুঁজে সে দেখবে যে কখন আপনার পটেনশিয়াল ক্লায়েন্টগুলোকে পাওয়া যায়। ধরুন দেখেন একদিন সে আপনার কোনো ক্লায়েন্ট পাচ্ছে না খুঁজে, তাহলে কিন্তু সে হচ্ছে মানে বেশি একটা টাকা ইনভেস্ট করবে না। কিন্তু যেই দিন সাপোজ মনে করেন 2 দিন আপনার কোনো ক্লায়েন্ট খুঁজে পেল না সে, লাইফ টাইম বাজেটের কথা বলছি, তাহলে সে হচ্ছে টাকা পয়সা কম খরচ করবে। আর আমার যদি ডেলি বাজেটের কথা বলি, ঠিক আছে, ডেলি বাজেটে কিন্তু আপনি যদি $10 দেন, তাহলে প্রত্যেক দিন $10ই কাটবে অ্যাট এনি কস্ট। আপনার সেটা পটেনশিয়াল অডিয়েন্স থাক বা পটেনশিয়াল অডিয়েন্স না থাক, এগুলো কিন্তু সে হচ্ছে তখন দেখবে না। তার একটাই তখন উদ্দেশ্য হবে, সেটা হচ্ছে আপনার টাকাটা সুন্দর করে কেটে নিয়ে যাওয়ার। বুঝতে পারছেন? সো এইখানে যখনই আপনারা বাজেট সেট করবেন, এই বিষয়টা মাথায় রেখে করবেন যে আমি যে বাজেটটা সেট করতেছি, এইটা কি আদৌ আমার সাথে যায়? ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে খেয়াল রাখতে হবে। দেখেন ডেলি বাজেটের ক্ষেত্রে কি হচ্ছে, ফেসবুক ডেলি যদি $200 দেন, তাহলে ফেসবুক এই $200ই আপনার হচ্ছে প্রত্যেক দিন কাটবে, ক্লায়েন্ট পাক বা না পাক। কিন্তু লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে এখানে হচ্ছে $700 সাপোজ যদি দেন, তাহলে ও কি করতেছে, এখানে হচ্ছে ও দেখতেছে কোন দিন আপনার বেশি ক্লায়েন্ট আসে, সেই দিনই ও নিতেছে। এখন দেখেন আপনি যদি লং টাইম কোনো অ্যাড ক্যাম্পেইন রান করেন, যেমন 5 বছর, 1 বছর, 6 মাস কন্টিনিউয়াসলি হচ্ছে আপনার ক্যাম্পেইনটা চলবে, তাহলে কিন্তু ডেইলি বাজেটটা ঠিক আছে। যে ডেইলি আপনি একটা বাজেট দিয়ে দিবেন, সেই রকম করেই হচ্ছে আপনার রেজাল্ট আসবে, আর হচ্ছে আপনার ক্যাম্পেইনটা চলবে। কিন্তু আপনি যদি ঈদের জন্য নির্দিষ্ট 1 মাস নিয়ে একটা বাজেট প্ল্যান করেন, যেমন ঈদের সময় কি সবাই একটা অফার দেয় না? ঈদের অফার মনে আছে? ঈদের একটা অফার থাকে না? বলেন তো? এখন কথা হলো এই যে ঈদের যে অফারটা থাকে, সো ওইটা কি সবসময়ের জন্য থাকে? ওটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে না? 1 মাস, 15 দিন, তাই না? ঈদের সময়টা যদি কিন্তু থাকে, এরপর কিন্তু এটা থাকে না। তাহলে ওই সময়গুলোতে কিন্তু আপনারা হচ্ছে এরকম বাজেটিং ইউজ করতে পারেন। ঠিক আছে? ওই সময়গুলোর জন্য কিন্তু আপনারা হচ্ছে এখানে কি করতে পারেন? আপনারা হচ্ছে ডেইলি বাজেট ইউজ করতে পারেন। দেখেন আপনার যদি কোনো বড় কোম্পানি হয়, হ্যাঁ? বড় কোম্পানি হয়, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ঠিক আছে। আপনি হয়তোবা লাইফ টাইম বাজেট ইউজ করবেন। কিন্তু আপনার কোম্পানি যদি ছোট হয়,
তাহলে একদিন কোনো মেসেজ আসলো না, আরেকদিন হচ্ছে মেসেজ এসে মনে করেন ভরে আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভরা আছে তারা কিন্তু এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবে না। বুঝতে পারছেন? তারা কিন্তু এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবে না। এখন দেখেন, আমি আপনাদেরকে একটা শীটের মাধ্যমে দেখাই। যেমন একটা বিষয় হচ্ছে বুঝেন, আমরা এখানে বাজেট সেট করব, ঠিক আছে? বাজেটের ভিতরে একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, ঠিক আছে? একটা হচ্ছে উইথ ক্যাম্পেইন বাজেট, আরেকটা হচ্ছে উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এখানে দেখেন এই বিষয়গুলো একটু অ্যাডভান্স। এখানে দেখেন, সাপোজ আমি এখান থেকে হচ্ছে ক্যাম্পেইন বাজেটটা দিলাম না, না দিয়ে আমি কি করলাম, আমি হচ্ছে অ্যাড সেটে চলে আসলাম। অ্যাড সেটেও কিন্তু বাজেট দেওয়ার হচ্ছে একটা অপশন আছে, এই যে দেখেন ডেলি বাজেট আর হচ্ছে লাইফ টাইম বাজেট। এখন কথা হলো যে আমি উইথ ক্যাম্পেইন বাজেট দিলে কি হবে আর হচ্ছে উইদাউট দিলে কি হবে, এইটা বোঝার জন্য আমাদেরকে হচ্ছে কিছু সেট মেক করতে হবে। যেমন দেখেন আমি কুইক ডুপ্লিকেট করি, এই যে দেখেন আমি কিন্তু ডুপ্লিকেট করে ফেললাম। তো এখন কথা হলো, আমি ফার্স্টে হচ্ছে আপনাদেরকে দেখাই যে উইদাউট অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করলে কি হয়। যেমন দেখেন এখানে কি আমি অ্যাড সেট 1 2 3 আমি অ্যাড সেট কয়েকটা অ্যাড সেট মেক করলাম। এই যে এখান থেকে যে আমি 3 ডটের যে কুইক ডুপ্লিকেট করলাম না, এগুলো কিন্তু আমি অ্যাড সেট বানাচ্ছি, ঠিক আছে? যেমন দেখেন আমি একটা অ্যাড সেটের ভিতরে এইখানে হচ্ছে $10 $10 $10 করে খরচ করলাম। যেমন এই জায়গাটায় যদি আমি আসি, দেখেন এই জায়গাটায় আসলে বাজেট সেট করছি $5 ডেলি বাজেট। এরপরে দেখেন আবার আমার যে কপি অ্যাড সেটটা আছে সেই জায়গায়ও কিন্তু আমি বাজেট সেট করছি $5 বা অটোমেটিক্যালি যেটা সেট হয়েছে। সো এইটা ঠিক আছে, এটা হচ্ছে আমি সাপোজ সেট করে দিছি। এখন দেখেন এইখানে কি হচ্ছে, এখানে যখন আমি অ্যাডভান্স বাজেটিং করতেছি না, তখন আমি অ্যাড সেট 1 এ $10 দিছি, 2 তে হচ্ছে $10 দিছি, 3 তেও $10 দিছি। তো এখন কথা হচ্ছে আমার অ্যাড সেট 1 এ যদি সেল কম আসে, অ্যাড সেট 2 তে যদি মোটামুটি ভালো সেল আসে, আর অ্যাড সেট 3 তে কোনো সেলই আসে না, তারপরেও কিন্তু প্রত্যেকটা অ্যাড সেট থেকে হচ্ছে ও টাকা কাটবে, ঠিক আছে? আমি যদি মানে উইদাউট অ্যাডভান্স ক্যাম্পেইন ইউজ করি। কিন্তু এখন দেখেন আমি যদি এরকম কিছু বলি, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং, ঠিক আছে রূপা? এটা হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং। যেমন দেখেন আমাদের এইখান থেকে একটা ক্যাম্পেইন বাজেট করা যায় না, এই যে এখান থেকে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং, আমরা এখান থেকে হচ্ছে বাজেট সেট না করে আমরা যদি অ্যাড লেভেল থেকে বাজেট সেট করি, ঠিক আছে? কারণ দেখেন আমাদের অ্যাড সেট কিন্তু মাল্টিপল হতে পারে। এখানে একটা অ্যাড সেটকে আমি কপি করছি, মানে এখানে আমি এক রকমের অডিয়েন্স সিলেক্ট করব, এইখানে হচ্ছে আমি আরেক রকম অডিয়েন্সকে সিলেক্ট করব, কিন্তু দুইটারই হচ্ছে আমার এখানে ক্রিয়েটিভ এক থাকবে, বা ক্রিয়েটিভেও কিছু জিনিস হচ্ছে আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে? সো এখন কথা হলো যে আমি এখানে কি করতেছি দেখেন, আমি এখানে আসলাম, এইখানে এসে হচ্ছে আমি জাস্ট এখান থেকে বাজেটটা সিলেক্ট করতেছি, এই জায়গাটা থেকে এই যে বাজেট সিলেক্ট করতেছি। এখন এই জায়গাটা থেকে যখন বাজেট সিলেক্ট করবেন তখন হচ্ছে আপনার এইখানে দেখেন প্রত্যেকটা অ্যাড সেটের জন্য আপনাকে ইন্ডিভিজুয়াল বাজেট সেট করতে হবে। তো যেহেতু এখানে ইন্ডিভিজুয়াল বাজেট সেট করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন যে ইন্ডিভিজুয়াল বাজেট সেট করার ক্ষেত্রে কিছু প্রবলেম হবে, যে আপনার এখানে যেইটাতেই রেজাল্ট ভালো আসুক না কেন সেটাতে কিন্তু বেশি ডলার ইনভেস্ট হচ্ছে না, এটাতেও 10 হচ্ছে, এটাতেও 10 হচ্ছে, এটাতেও 10 হচ্ছে সাপোজ, ঠিক আছে? রেজাল্ট দেখেন এরকম আসবে। এরপরে দেখেন আপনি যদি এই অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটটা সাপোজ ইউজ করেন, এই যে এখানে চলে যান মেন আপনার ক্যাম্পেইন লেভেলে, ক্যাম্পেইন লেভেল থেকে সাপোজ আপনি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট ইউজ করলেন, আপনি কি করলেন এইখানে লাইফ টাইম বাজেট দিয়ে দেন সাপোজ $700। এখন ক্যাম্পেইন লেভেলে যদি আমি বাজেট সেট করি, তাহলে এই যে আমি যে এখানে মানে আমার যে অ্যাড সেট লেভেল আছে প্লাস অ্যাড সেট লেভেলেরও যে আমি একটা ডুপ্লিকেট করলাম না, দেখেন এখন কিভাবে আপনার বাজেটটা ডিস্ট্রিবিউট হবে। এই জায়গাটায় এসে আপনার বাজেটটা
প্রথমত হচ্ছে অ্যাড সেটে কিছু টাকা পয়সা ইনভেস্ট করবে ক্যাম্পেইন, এইখানে কিছু টাকা পয়সা ইনভেস্ট করবে, এখানে কিছু টাকা পয়সা ইনভেস্ট করবে। এখন আপনার যেই অ্যাড সেটে বেশি পরিমাণ হচ্ছে কনভার্সন আসবে, যেমন দেখেন আমার এই জায়গাটায় এই যে কপি যেটা করলাম, সাপোজ ধরে নেন এইটাতে হচ্ছে বেশি পরিমাণে সেল আসতেছে, এই জায়গাটায় বেশি পরিমাণে আমার সেল আসতেছে, আমার এইখানের যে টার্গেটিংটা আমি করব, আর এইখানে যে আমি মানে আমার ক্যাপশন, আমার হচ্ছে ছবি এগুলো অ্যাড করব, এইটাতে সাপোজ বেশি মানুষ এঙ্গেজ হচ্ছে, তাহলে ফেসবুক কি করবে, ফেসবুকের যে মানে অ্যালগোরিদম অনুযায়ী দেখেন আমার এই অ্যাড সেটে বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করবে, কারণ এইটাতে মানুষ হচ্ছে বেশি বেশি কানেক্ট হচ্ছে, আর বাকি দুটাইতে কিন্তু কম ইনভেস্ট করবে। কিন্তু দেখেন আমি যদি ইন্ডিভিজুয়াল ভাবে অ্যাড সেট গুলোতে হচ্ছে টাকা ইনভেস্ট করতাম, তাহলে কিন্তু প্রত্যেকটাতে সমান টাকাই কাটতো, আর রেজাল্টও কিন্তু আমার খারাপ আসতো। কিন্তু এইখানে দেখেন এখানে কিন্তু আমার টোটাল কনভার্সন বেশি আসছে, কারণ কি আমি ক্যাম্পেইন অ্যাডভান্স ক্যাম্পেইন করেছি। সো যে কোনো একজন যে ভালো রেজাল্ট করছে তাকেই হচ্ছে ফেসবুক বেশি বেশি ও বেসিক্যালি বেশি বেশি হচ্ছে টাকা পয়সা দিয়ে দিছে। বুঝতে পারছেন? এটা ছিল হচ্ছে আমাদের অ্যাডভান্স যে বাজেটিংটা আছে, আর নর্মাল যে বাজেটিংটা আছে সেইটা নিয়ে একটু কথাবার্তা। ঠিক আছে? এরপরে দেখেন এখানে বাজেট স্কেজুলের অপশন আছে। আচ্ছা এখানে একটু বলি, এই যে কাস্টমার বিডি স্ট্র্যাটেজি, কাস্টমার বিডি স্ট্র্যাটেজি দেখেন এখানে অনেকভাবে করা যায়। আপনি কস্ট পার রেজাল্ট গোল, আদার্স বিট বা বিট ক্যাপ এগুলোর মাধ্যমেও করতে পারেন। আপনি প্রত্যেকটা গোলের মানে কস্টের গোল সেট করে দিবেন যে এতর বেশি হচ্ছে তুমি কাটতে পারবে না। আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আবার নর্মাল জায়গায় চলে আসি। দেখেন এই যে এখানে একটা কস্ট পার গোল হচ্ছে ওপেন হয়েছে, আপনি প্রত্যেকটা কস্ট কিরকম নিতে পারে সে গোল, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। কিন্তু কথা হচ্ছে দেখেন এই জিনিসগুলো আমরা হচ্ছে করব না। আমরা কেন করব না, না করার পিছনে এখানে রিজনটা কি? রিজন হচ্ছে যে আপনি যদি এইখান থেকে এই যে কস্ট পার গোল সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ফেসবুককে আপনি ফ্রি উইলটা দিলেন না। সো ফেসবুককে আপনি যদি নিজের মতো স্বাধীনতা দেন, এই যে হায়েস্ট ভলিউম দেন, তাহলে ওর মতো একটা ভালো রেজাল্ট আপনাকে অ্যাট এনি কস্ট এনে দিবে। বুঝতে পারছেন? ও অ্যাট এনি কস্ট হচ্ছে একটা ভালো রেজাল্ট এনে দিবে। সো এইখানে আমাদেরকে চেষ্টা করতে হবে হায়েস্ট ভলিউম দেওয়ার। ঠিক আছে? এই জায়গাটুকুতে আপনারা হচ্ছে সবাই চেষ্টা করবেন হায়েস্ট ভলিউম দিবেন। আর আপনারা হচ্ছে যদি ক্যাম্পেইনের চেষ্টা করেন তাহলে হচ্ছে অ্যাডভান্স বাজেটিং থেকে বাজেটটা সিলেক্ট করবেন।